দিকে তাকাতে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সামনে রিয়াকে দেখে ভয়ে ভয়ে শুভ্রের পাশে ঘোমটা দেওয়া কোণের দিকে চোখ যায়। রিয়া ঢলতে ঢলতে সিঁড়ির দিকে নামছে আর বারবার বলছে এই বিয়ে হবে না। রিয়া সিঁড়ি থেকে নেমে বিয়ের স্টেজে উঠে যায়। সামনে ঘোমটা দেওয়া কোণের দিকে বন্দুক বের করে তার দিকে তাক করে রাগে ফুঁসে বলে ওঠে, আমি তোকে ছাড়বো না রোদ। তোরা সবাই মিলে আমাকে ধোঁকা দিয়েছিস। শুভ্র যদি আমার না হয় তোকেও কখনো শুভ্রের হতে দিব না। শুভ্র রোদের দিকে এগিয়ে আসতে নিলে রিয়া বলে ওঠে, ওখানেই দাঁড়া শুভ্র, আর এক পা এগোলে বন্দুকের গুলি তোর বুকে ঝাঁঝরা করে দিব। শুভ্র সাথে সাথে থেমে যায়, ভয়ে দু কদম পিছিয়ে যায়। রিয়ার দিকে করুণ স্বরে তাকিয়ে বলে ওঠে, শোন, ওর কিছু করিস না, আমি বিয়ে করব তোকে, প্লিজ গানটা নামা। তোর এই মিথ্যে কথায় আমি আর গলছি না। কথাগুলো বলে বন্দুক রোদের মাথায় এগিয়ে ধরে। শুভ্র কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, রোদের কিছু করিস না, আমি তোর সব কথা শুনবো। মিথ্যে মিথ্যে, তোর ওই মিথ্যে ভালোবাসার নাটক আমার সাথে করতে হবে না। তোর আর রোদের গল্প আমি এখানেই শেষ করে ফেলবো। কথাটা বলে রিয়া বন্দুকের ট্রিগার চাপতে নেয়। এমন সময় সামনে ঘোমটা দেওয়া লোকটা ঘোমটা সরিয়ে ফেলে। সাথে সাথে রিয়ার হাত থেকে বন্দুক পড়ে যায় কিছুটা। ঘোমটা সরাতে সবাই হাঁ করে তাকিয়েছে লাল বেনারসি পরা নিলয়কে দেখে। এখন সবাই হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রিয়া তাকিয়ে নিলয়ের দিকে। সবাই এতক্ষণ ভেবেছিল হয়তো রিয়াকে সরিয়ে রোদ শুভ্রের সাথে নিজের জায়গা করে নিয়েছে। রোমান, নীলা, হেনা বেগম, অয়ন, শুভ্র একসাথে বলে ওঠে, নিলয় তুই এখানে? নিলয় পুরো ভয়ে পুরো শরীর টপ টপ করে ঘামের ফোঁটা পড়ছে। এইবার সবার নজর যায় আয়নার পাশে দাঁড়ানো কোণের দিকে। রিয়া তাড়াতাড়ি অয়নের দিকে এগিয়ে গিয়ে ঘুমটা সরিয়ে দেয়। এখনও যেন 400 ভোল্টের ঝটকা খায় জুঁইকে দেখে। অয়ন জুঁইকে দেখে দু কদম পিছিয়ে যায়। পড়ে যেতে নিয়েও নিজে ব্লেসেস করে কাপা কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে তুমি এখানে, রোদ কোথায়? জুঁই কোনো কিছু না বলে মাথা নিচু করে ফেলে। অয়ন বিড়বিড় করে বলে, তার মানে একটু আগে এই মেয়ের সাথে আমার বিয়েছে? রিয়ার আগে চিৎকার করে ওঠে, রোদ কোথায়? ওকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো। রিয়ার কথার মাঝে শুভ্র নিচে পড়ে থাকা গানটা নিজে হাতে তুলে রিয়ার দিকে তাক করে। কাজটা এত দ্রুত হয় যে কারো বুঝে ওঠার আগে শুভ্র রিয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে, তারপর বলে, ইউ আর ফিনিশ চাচি আম্মা। রিয়া ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে কাপাসার বলে, কি করছিস শুভ্র, বন্দুকটা নামা, দেখ গুলি চলে যাবে। শুভ্র পৈচাসিক হাসি দিয়ে বলে ওঠে, আমি চাই গুলি চলুক। দেখ শুভ্র, পাগলামি করিস না, বন্দুকটা নামা, গুলি চলে যাবে। রিয়া শুভ্রের দিকে এক পা দু পা করে এগিয়ে যেতে হলে, এতদিন তোর অনেক ন্যাকামো সহ্য করছি, তোর জন্য আমি ছোট্ট পুতুলটাকে কষ্ট দিয়েছি, তার শাস্তি তো তোকে পেতে হবে। না, তুই এটা পারিস না। তুই তো বলেছিলি আমাকে ভালোবাসিস, তাহলে এমন কেন করছিস? তুই তো আমাকে করবি বলেছিলি। প্লিজ বন্দুক নামা। তোকে বিয়ে করব আমি? ভাবলি কি করে? তোর মতো একটা খুনিকে আমি বিয়ে করব? মৃত্যুর তোর জন্য কম শাস্তি হয়ে যাবে। আমার ফুলের মতো বোনটাকে তোরা সবাই মিলে শেষ করছিস। তোদের একটাকেও আমি বাঁচিতে দেব না। শুভ্রের কথায় রিয়া কিছুটা ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে শুভ্রের দিকে তাকে বলে, কী সব বলছিস? আমি কোনো তোর বোনকে মারব? শুভ্র, আমি তোকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে মারিস না। ও রিয়েলি? আমাকে তুই ভালোবাসিস? তাহলে তোকেও তো ভালোবাসা দিতে হয়। শুভ্র রিয়ার দিকে এগিয়ে এসে ঠাস করে থাপ্পড় মারে রিয়ার গালে। থাপ্পড়ের বেগ এতটাই ছিল যে রিয়া ছিটকে মুখ থুবড়ে পড়ে যায় ফ্লোরে। সবাই নীরব দর্শকের মতো সব কিছু দেখছে, কেউ কিছু বলছে না। শুভ্র রিয়ার দিকে এগিয়ে গিয়ে রিয়ার হাতের উপর নিজের পায়ের জুতো দিয়ে পিষে ধরে ঠাস করে থাপ্পড় মেরে বলে ওঠে, এটা রোদকে আমার থেকে দূরে করার জন্য, ঠাস করে রোদের সাথে ঝামেলা করার জন্য। ঠাস 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 রিয়াকে এক এক করে 20টা থাপ্পড় মারে শুভ্র। রিয়া নিজের ভারসাম্য আর ধরে রাখতে পারে না। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে, ফ্লোরে লুটিয়ে পড়ে রিয়া। শুভ্র যেন এখনও রাগ কমছে না, রাগে কপালের রগ ফুটে উঠছে। সবাই কেমন ভয়ে ভয়ে তাকিয়েছে শুভ্রর দিকে। রিয়াকে থাপ্পড় মেরে ফ্লোরে ঠাস করে পড়ে বসে পড়ে শুভ্র। কোনো কেমন যেন সব কিছুতে অসহ্য লাগছে। এতদিনের করা নাটকের জন্য যদি রোদকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে তাহলে তার কি হবে? কি নিয়ে বাঁচবে শুভ্র? এদিকে অয়ন এক নজর জুঁইয়ের দিকে তাকায়, বিয়ের স্টেজ থেকে রাগে নেমে আসতে নেয়। এমন সময় জুঁই অয়নের হাত টেনে ধরে। অয়ন রাগী চোখে পেছন ফিরে তাকায়, নিজের হাত জুঁইয়ের থেকে ছাড়িয়ে রোদ রোদ বলে চিৎকার করে ওঠে, কিন্তু রোদের কোনো হুদিস নেই। শুভ্র রোদের
কথা মাথায় আসতে ফ্লোর থেকে উঠে দাঁড়ায়। এমন সময় চারিদিকে কেমন ধোঁয়া বেরোচ্ছে। আস্তে আস্তে পুরো বাড়ি সাদা ধোঁয়ায় ঢেকে যায়। সবাই কাঁচতে থাকে, মাটিতে লুটিয়ে পড়ে। রাত 2টো। অন্ধকারচ্ছন্ন আচ্ছন্ন রুম, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ অন্ধকার রুমে আলো জ্বলে ওঠে। 7টা চেয়ারে বাঁধা 7জন। অয়ন, জুই, শুভ্র, হেনা বেগম, নীলা, নিলয় আর রোমান। 7জন সেন্সলেস হয়ে পড়েছে। 10-12 জন লোকের মতো কালো কোট পরা এসে বালতি দিয়ে পানি মারে সবার মুখে। সবাই ধরপড়ে দাঁড়িয়ে ওঠে। নিজেদের অবস্থান বুঝতে কিছুটা সময় লাগে। শুভ্র নড়ে উঠতে চাইলেও দেখে হাত পা মুখ বাঁধা। সবাই নিজেদের ছাড়ানোর জন্য ছটফট করে। এমন সময় সামনের দিকে আলো জ্বলে। সামনের দরজা খুলে হেঁটে আসছে হাসি বেগম। এখানে হাসি বেগমকে দেখে সবাই অবাক হলেও অবাক হয়নি শুভ্র। শুভ্রের রাগে শরীরটা অকবক করে ফুটছে, নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে। হাসি বেগম শুভ্রের দিকে তাকিয়ে বাঁকা হাসে। শুভ্রের কাছে এসে শুভ্রের চুলে গুলো এক হাত দিয়ে খামচে ধরে রাগে গর্জে বলে, তোর জন্য এত বছর সাজানো খেলা সব শেষ। ভেবেছিলাম তোকে আর রোদকে মেরে সব কিছু খালাস করবো, কিন্তু এখন তো তোর জন্য তোর পুরো পরিবারকে মরতে হচ্ছে। শুভ্র কিছু বলার আগে কিন্তু মুখে বাধা থাকা স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না। হাসি বেগম রাগে রিরি করতে করতে বলে ওঠে, বৃথা চেষ্টা করে লাভ নেই। আজ তুই আর তোর পরিবার একসাথে মরবি। হাসি বেগম শুভ্রকে ছেড়ে শব্দ করে হেসে ওঠে। হাসি বেগমের এমন রূপ যেন অবিশ্বাস্যে সবার কাছে। হাসি বেগম হাসতে হাসতে বলে, মরবি যখন সত্যিই জেনে মর। তোর আদরের ছোট্ট বোনকে আমরা মিলেই মেরেছি। রোদকে মিথ্যে খুনি বানিয়ে আমি সাজিয়ে তোর সামনে দোষী বানিয়ে তোর থেকে দূরে রেখেছে 7 বছর, কিন্তু না, এত ভুল বুঝিয়ে দূরে রেখে লাভ হয়নি। সেই তো তুই রোদের ভোলা ভালা মুখ দেখে সব ভুলে গেলি। সেদিন তোর রুহির বিয়েতে তোকে মারার প্ল্যান করছিলাম ওই জঙ্গলে বসে, কিন্তু তোর বোনটা ভুলক্রমে সেখানে পৌঁছে যায়। তারপর তোর বোনকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিই। সবাই তো শেষ হলো, এবার শেষ করবো তোকে আর তোর আদরের কলিজার টুকরো রোদকে। আমি প্রথমেই ভেবেছিলাম তুই কোনো না কোনো একটা গেম খেলছিস রিয়ার সাথে। রিয়াকে আমি বারণ করছিলাম, কিন্তু রিয়া তোর প্রেমে অন্ধ ছিল যে তোর মিথ্যে নাটক ধরতে পারেনি। এত কিছু করেও কোনো লাভ হলো না। এই শেষমেশ আমার হাতেই পড়তে হলো। কথাগুলো বলে হাসি বেগম শয়তানি হাসি দেয়। হাসি বেগমের কথা শুনে শুভ্র নিজেকে ছাড়ানোর জন্য আরও মুচড়ামুচড়ি করতে থাকে। একসময় হাতের বাঁধন আলগা হয়ে আসে। হাসি বেগমের হাতে বন্দুক। শুভ্র হাতের বাঁধন খুলে হাসি বেগমের বন্দুক বরাবর পাশে থাকা একটা টুকরো ছুঁড়ে মারে। হাতে থাকা বন্দুকটা কিছুটা দূরে ছিটকে পড়ে। শুভ্র দৌড়ে গিয়ে বন্দুক হাতে তুলে হাসি বেগমের দিকে তাক করে। কাজটা এত দ্রুত হয় যে হাসি বেগম কিছু বুঝে উঠতে পারে না। শুভ্র হাসি বেগমের দিকে তাকিয়ে বাঁকা হাসে। শুভ্রকে হাসতে থেকে হাসি বেগম শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে বলে ওঠে, তুমি বড্ড বোকা শুভ্র। যেই বোকামোটা 7 বছর আগে করেছিলে, আজ সেই একই বোকামি করছো। এত কাঁচা খেলোয়াড় আমি না। হাসি বেগমের কথায় শুভ্র ভুরু কুঁচকে যায়। হাসি বেগম হাতে তালি বাজায়। তখনই সামনে আলো জ্বলে ওঠে। রোদকে লোহার খাঁচায় চেয়ারের সাথে হাত পা বেঁধে আটকে রাখা আছে। এরকম ঝুলন্ত অবস্থায় নিচে গরম পানি টকবক করছে। রোদকে এই অবস্থায় দেখে শুভ্র বন্দুক নামিয়ে ফেলে। হাসি বেগম মুখে পৈশাসিক হাসি। হাসি বেগম চিৎকার করে বলে ওঠে, কে আছো? লোহার খাঁচা নিচে ফেলো। লোহার খাঁচা ধীরে ধীরে ফুটন্ত গরম পানির নিচে পড়তে থাকে। শুভ্র চিৎকার করে বলে, নো নো স্টপ, মেজো আম্মু প্লিজ থামতে বলো। রোদের কিছু হলে আমি বাঁচব না। হাসি বেগম বিশ্রীভাবে দাঁত বের করে হাসে। এদিকে লোহার খাঁচা সহ রোদের নিচের দিকে নামতে থাকে। শুভ্র বলে চিৎকার করে ওঠে। হাসি বেগম পায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলে, মেজো আম্মু প্লিজ থামতে বলো ওদের। তুমি যা বলবে সব করব, প্লিজ। তারপর রোদের কিছু করো না, আমার ছোট্ট ফুলটাকে ছেড়ে দাও প্লিজ। হাসি বেগম হাসতে হাসতে বলে, ওলে ওলে এত ভালোবাসা, যা বলবো সব করবি? হ্যাঁ হ্যাঁ সব করবো, প্লিজ তুমি আমার রোদের কিছু করো না। ওকে ঠিক আছে, তোর রোদের সাথে কিছুই করবো না। চল তোর সাথে একটু গেম খেলি। তুই তো আমাদের সাথে কম গেম খেলিস না, এইবার তোকে নিয়ে একটু খেলি। কথাগুলো বলে হাসি বেগম বলে ওঠে, এই থাম তোরা। হাসি বেগমের কথায় লোহার খাঁচার সাথে সাথে থেমে যায়। শুভ্র হাঁটু গেড়ে বসে আছে ফ্লোরে। হাসি বেগম আর 4-5 জনের মতো গার্ড দিয়ে আনেন। সবগুলো এসে শুভ্রের চারদিকে ঘুরে দাঁড়ায়। হাসি বেগম শুভ্রকে উদ্দেশ্য করে বলে, এই গার্ডগুলো তোকে ততক্ষণ মারবে যতক্ষণ না তারা ক্লান্ত হয়, আর তুই যদি কোনোভাবে তাদের
পাল্টা আঘাত করিস বা মার সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যাস, তাহলে তোর ওই আদরের ছোট্ট পাখিটার এইখানে মৃত্যু হবে। হাসি বেগমের কথা শেষ হতে 4-5 জন মিলে শুভ্রকে ইচ্ছে মতো মারতে লাগে। মাথা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। পাশ থেকে হেনা বেগম, রোমান, নীলা, সবার চোখে পানি প্রতিটা। মারে শুভ্র ছিটকে দেওয়ালের সাথে পড়ছে, আবার ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে, আবার মেরে শুভ্রকে ফ্লোরে শুয়ে দিচ্ছে। শুভ্রকে এত মারছে তার চোখে ভাবান্তর নেই। তার চোখে রোদের লোহার খাঁচার দিকে পড়ে আছে, জামা কাপড় এরকম ছিঁড়ে গেছে, কপাল নাক ফেটে। একসময় লোকগুলো শুভ্রকে মারতে মারতে ক্লান্ত হয়ে পড়ে। হাসি বেগম অবাক হয়, তার ভিতরে বিরক্ত। বিদেশে থাকা ভাড়া করা এই গুন্ডাগুলো সামনে, যাদের সামনে একজন সাধারণ মানুষ 2 মিনিটে টিকে না, সেইখানে শুভ্র 1 ঘন্টা ধরে মার খেয়ে যাচ্ছে। হাসি বেগম গার্ডগুলোকে থামতে বলে দেখে বলে ওঠে, এই তোমরা থেমে গেলে কেন? ম্যাম, আমাদের পক্ষে আর ওনাকে মারা সম্ভব না, আর একটু সময় দিন। ম্যাম, আমাদের পক্ষে ওনাকে মারা সম্ভব না, আর একটু সময় দিন। হাসি বেগম আর কিছু বলে না, শুভ্রের দিকে এগিয়েছে। শুভ্র কোনো রকম দাঁড়িয়ে ঢুলছে। হাসি বেগম শুভ্রের চুল চেপে ধরে রাগে রিরি করতে করতে বলে, বাহ, খুব সুন্দর তোমাদের ভালোবাসা লাইলি মজনু, ভালোবাসা হার মারবে। শুভ্র কিছু বলে না, তার হাত পা এখন বাঁধা, চাইলেই কিছু করতে পারবে না। সে যদি কিছু বলে তো রোদের কোনো ক্ষতি হতে পারে, আর শুভ্র রোদের নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। শুভ্রকে কোনো কিছু না বলতে দেখে হাসি বেগম শয়তানি হাসি দিয়ে কিছু একটা ভেবে, চল তোর সাথে আর একটা গেম খেলি, দেখি তোদের ভালোবাসা কতটা খাঁটি, আর ওই অপয়ামের জন্য তুই কত কষ্ট সহ্য করতে পারিস। শুভ্র মাথা তুলে হাসি বেগমের দিকে তাকিয়েছে, চোখ মুখে রক্ত পড়ে, খুব বাজে অবস্থা, শুভ্রকে চেনাই যাচ্ছে না। হাসি বেগম শরীর কাটার মতো বেঁধে শুভ্রের হাসি। বডিগার্ড ডাকে, কিছু একটা বল। কিছু সময় যাতে সামনে কয়লার আগুন, তার এক পাশে, তারপর কাজ ভেঙে যায়, আর এক পাশে কিছু বডিগার্ড মিলে 2 জন গার্ড এসে শুভ্রকে কাজ আর কয়লার সামনে দাঁড় করে। হাসি বেগম বলে, যা এইবার আগুনে পোড়া কয়লা পেরিয়ে কাছের উপর দিয়ে হেঁটে তোর রোদের কাছে যা। শুভ্র হাসি বেগমের দিকে তাকিয়ে শক্ত করে বলে, আগুন কেন? পৃথিবীর কোনো কিছু আমার রোদের কাছ থেকে আলাদা করতে পারবে না। শুভ্র নিজে বিড়বিড় করে বলে, আগুন কেন? তোর জন্য আমি সব কিছু পার করে তোর কাছে যেতে চাই। তোর কিছু হয়ে গেলে আমি কখনোই বাঁচব না। শুভ্রের কথা শুনে হাসি বেগম অট্টহাসিতে ফেটে ওঠে। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে ওঠে, আজ যদি আমার ছোট্ট ফুলের গায়ে একটা আঁচ লাগে তো এই জমিনে রক্ত বন্যা বইবে। শুভ্রের কথাগুলো শুনে চোখ বন্ধ করে ফেলে হাসি বেগম। এদিকে হেনা বেগম সবাই কাঁদছে, সবার মুখ হাত পা বাঁধার জন্য কেউ কিছু বলতে পারছে না। শুভ্র চোখ বন্ধ করে রোদের কান্না ভেজা মুখটা ভেসে ওঠে, পা বাড়িয়ে আগুনে কয়লার ভিতরে হাসি বেগমের শয়তানে হাসি দেয়। শুভ্র ধীর পায়ে হাঁটছে আর মনে মনে বলছে, আমাকে মাফ করে দিস পাখি, স্বামী হিসেবে আজ আমি ব্যর্থ, তবে বেঁচে থাকতে আর তোর কোনো ক্ষতি হতে দেবো না, দরকার হলে নিজের জীবন শেষ করে দেবো। রোদ অজ্ঞান হয়ে পড়ে আছে। ভালোবাসা কি আমি জানি না বউ, তবে আমি এটুকু জানি, আমার বেঁচে থাকতে হলে তোকে লাগবে। মাছ যেমন পানি ছাড়া অচল, ঠিক তেমনই আমার তেমন তোকে ছাড়া অচল। তুই ছাড়া এই শুভ্রের কোনো অস্তিত্ব নেই। শুভ্র যতদিন বেঁচে থাকবে, রোদ ততদিন বেঁচে থাকবে। তোর জন্য এর থেকে কঠিন পরীক্ষা দিতে আমি রাজি, তারপর তোকে আমি হারাতে পারবো না। শুভ্রের এমন অসহায় অবস্থা দেখে সবার চোখে পানি। এই শুভ্র চৌধুরীকে কেউ চিনতে পারছে না। আজ বড্ড অচেনা লাগছে শুভ্রকে। শুভ্র রোদের কাছে আসতে মাটিতে লুটিয়ে পড়ে। হাসি বেগম শব্দ করে হেসে ওঠে। শুভ্র আধো আধো চোখে তাকায় রোদের দিকে, শরীর যন্ত্রণা, চোখ বুঝে আসে শুভ্রের। হাসি বেগম শুভ্রের দিকে এগিয়ে এসে বলে, এত তাড়াতাড়ি হার মেনে নিলে তো চলবে না, খেলা তো সবে শুরু, কত কিছু দেখার বাকি। শুভ্র কোনো রকমে পা খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ায়। হাসি বেগম একজনকে বলে রোদকে জাগাতে, একজন গার্ড এসে রোদকে লোহার খাঁচা বের করে আনে, একজন এসে ঠান্ডা পানি ঠেলে দেয় রোদের গায়ে। রোদ ধরপড়িয়ে ওঠে। ওষুধের রিয়াকশনটা একটু বেশি ছিল হয়তো, তাই এখনও কেমন ঢুলছে, ঠিক মতো দাঁড়াতে পারছে না। হঠাৎ কারো চিৎকারে রোদের মস্তিষ্ক সচল হয়ে ধীরে ধীরে মনে পড়ে যায় রোদের সাথে ঘটে যাওয়া ঘটনা, বিয়ের আসর। রোদ নীলার প্ল্যান ছিল রোদের জায়গায় জুঁইকে বিয়েতে বসাবে, আর সব কিছু তাদের প্ল্যান অনুযায়ী। কিন্তু শেষ পথে রোদকে যখন বাড়ির পিছনের দিকে যায়, তখনই হাসি বেগমের সাথে দেখা হয়। হাসি বেগম রোদের মুখে কিছু একটা স্প্রে করে, সাথে সাথে রোদ সেন্সলেস হয়ে যায়, তারপর কিছু মনে নেই রোদ মাথা তুলে আধো আধো চোখে তাকায় সামনে। শুভ্র একপাশে দাঁড়িয়ে আছে, সারা গায়ে ক্ষত, তার কিছুটা পিছনে সবাইকে বাধা,
চেয়ারে। রোদের আর বুঝতে বাকি রইল না। হাসি বেগম রোদের দিকে তাকিয়ে শয়তানি হাসি দেয়, তারপর বলে, কিরে অবাক হচ্ছিস? খেলা তো সবে শুরু, দেখ আরও কত কী করি। মেজো মামি, তুমি এই সবাইকে এভাবে বেঁধে রেখেছো কেন? কি করছো তুমি এসব? স্টপ, আমি কারো মেজো মা নই। আর এইসব আদি খেতে বাদ দে। আমি সবার ভালো, যদি সবার ভালো চাস তো আমি যেটা বলবো সেটা চুপচাপ কর, তাহলে সবাইকে ছেড়ে দিব। রোদ কাঁদতে কাঁদতে বলে ওঠে, তুমি এমন করছো কেন মেজমা? সবাই খুব কষ্ট পাচ্ছে, ছেড়ে দাও সবাইকে। নিজের মায়ের এমন খারাপ রূপ দেখে অয়নের খুব কষ্ট হচ্ছে। তার মায়ের জন্য কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। রোদ কিছু বলতে যাবে তার আগে হাসি বেগম বলে, সবাইকে ছেড়ে দেবো, তবে একটা শর্ত আছে, যদি তোর বিষয়ে সম্মতি সব আমার নামে করে দিস। আমি আমার পরিবারের জন্য সব করতে রাজি। তুমি বলো কোথায় সাইন করতে হবে? হাসি বেগম চোখে মুখে খুশির জিলিক। হাসি বেগম কাউকে ইশারা করে। একজন হুডি পরা লোক সামনে আসে। সবাই অবাক হয়ে তাকিয়েছে। রোদ বাঁকা হাসে। হাসি বেগম বলে ওঠে, যদি সবাইকে বাঁচাতে চাস চুপচাপ এখানে সাইন করে দে। আমার হাত পা বাঁধা, খুলে না দিলে সাইন করব কিভাবে? হাসি বেগম একজনকে ইশারা করতে একজন লোক এসে রোদের হাত পায়ে বাঁধন খুলে দেয়। রোদের গায়ে এখনো ভারী লেহেঙ্গা, গহনার বিয়ের সাজ। রোদের হাতে কাগজ দিতে রোদ কাগজটা নিয়ে নিচু হয়। পায়ের জুতো ছুরি মেরে দক্ষ হাতে সামনের দিকে ছুঁড়ে মারে। হাসি বেগমের হাতের কবজি কেটে গেছে, গল গল করে রক্ত বেরছে। হাসি বেগম গলা ফাটা চিৎকার করে বসে পড়ে, রাগে ক্ষোভে বলে ওঠে, তোকে তো আজ আমি, এই তোরা কোথায় আছিস? শেষ করে ফেলো ওকে। চালাকি করছে আমার সাথে। চারিদিক থেকে ঘিরে ফেলছে রোদকে কিছু বডিগার্ড। রোদ হাতে লোহার রড উঠিয়ে দিয়েছে, উড়াধুরা সবাইকে পিটাচ্ছে। রোদের এমন রূপ দেখে সবার চোখ কপালে। শুভ্র রোদের দিকে তাকিয়েছে। পাশে থাকা হুডি পরা লোকটাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে হাসি বেগম বলে ওঠে, তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে? ধরো রোদকে। হাসি বেগম বন্দুক বের করে ছুরি মারে লোকটার দিকে। লোকটা বন্দুক হাতে নিয়ে রোদের দিকে এগিয়ে এসে রোদের মাথায় তাক করে। রোদ থেমে যায়। হাসি বেগম কোনো রকমের ফ্লোর থেকে উঠে দাঁড়ায়, রোদের দিকে এগোতে এগোতে বলে, পুঁটি মাছের প্রাণ থেকে দেখি এখন কই মাছের প্রাণ হয়ে গেছে, তবে তোর খেলা শেষ। এখন দেখ, তোর ভুলের জন্য সবাইকে একসাথে মরতে হবে। আর একটা টুইস্ট তো আছে, মরবি যখন সব কিছু জেনে মর, তাহলে মরেও শান্তি পাবি। রোদ কিছু বলছে না। শুভ্রকে কয়েকজন ঘিরে রয়েছে। হাসি বেগম হুডি পড়া লোকটাকে বলে, তুমি সরে আসো। এই তোরা ওই মেয়েটাকে ধর, আর জন্য চালাকি করতে না পারে। কিছু বডিগার্ড এসে রোদকে বন্দুক দিয়ে চারিদিকে ঘিরে ধরে। শুভ্র চিৎকার করে বলে, আমার রোদের কিছু যদি হয় এই জমিনে রক্ত বন্যা বইয়ে। হাসি বেগম শব্দ করে হাসে। হুডি পরা লোকটাকে বলে ওঠে, আর কত নিজের মুখ লুকাবে? এবার চলো মুখটা সবাইকে দেখিয়ে দাও। হুডি পরা লোকটা নিজের মুখ থেকে হুডিটা সরিয়ে ফেলে। সবাই আরাব চৌধুরীকে দেখে 400 ভোল্টের ঝটকা খায়। শুভ্র দুকদম পিছিয়ে যায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ড্যাড তুমি? হাসি বেগম শব্দ করে হাসেন, তারপর বলে, হ্যাঁ শুভ্র, এটা তোমার ড্যাড, যে তোমার আদরের একমাত্র আদরের বোনকে আমাদের সাথে মিলেই মেরেছে। শুভ্র অবিশ্বাস্য চোখে তাকিয়েছে আরাব চৌধুরীর দিকে। মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। শুভ্র বিশ্বাস করতে পারছে না এইসব কিছুর পিছনে তার নিজস্ব জন্মদাতার হাত আছে। শুভ্র বলে ওঠে, না আমি বিশ্বাস করি না, আমার ড্যাড কখনো এরকম কিছু করতে পারে না। হাসি বেগম উচ্চস্বরে হেসে বলে ওঠে, এটাই বাস্তব শুভ্র, এটাই সত্যি। শুভ্র যেন ভিতর ভিতর অনেকটা ভেঙে পড়ছে। বিড়বিড় করে বলে, সারা জীবন বাইরের শত্রুদের থেকে সাবধান থাকলাম, শেষে কিনা আঘাত করলো আপন মানুষগুলো। চেনা মানুষগুলো অচেনা রূপ কতটা ভয়ঙ্কর সেটা আজ শুভ্র ভালো করে বুঝতে পারলো। সবাই অবাক হলো। রোদের মধ্যে কোনো আবহাওয়াকে রেস্টটুকু নেই। হাসি বেগম বিশ্রীভাবে হেসে বলে ওঠে, আজ এই চৌধুরী বাড়ির সবাই মরবে। হঠাৎ রোদের হাসিতে চারিদিকে থমকে যায়। রোদ শব্দ করেছে, হাসে। অন্ধকারে খালির রুমে হাসির শব্দ বারবার প্রতিধ্বনি হচ্ছে। রোদে এমনভাবে হাসতে দেখে সবাই অবাক। হাসি বেগম রাগে গর্জে বললে, মরার ভয় নেই? পাগল হয়ে গেছিস? এমনভাবে হাসছিস কেন? ভয় তো আমার হচ্ছে, তবে নিজের জন্য না, আপনার জন্য। হাসি বেগম রোদের কথায় কিছু বুঝে ওঠে না। রোদ হাসতে হাসতে হাসি বেগমের দিকে এগিয়ে বলে, খেল তো আপনি অনেক দেখালেন আম্মা, এখন আমরা একটু দেখাই। রোদের কথা বলে উঠে, গাইস সুইট হিম। সাথে সাথে হাসি বেগম চারিদিকে গুলি চলতে থাকে। হাসি বেগম ভয়ে চিৎকার করে। রোদ থামতে বলে, তারপর পুনরায় আবার বলে, এটাকে বলে মরার ভয়। রোদ বন্দুক বের করে আবার গুলি করতে থাকে। হাসি বেগম এদিক ওদিক লাফাচ্ছে। আরাব চৌধুরী চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে তার পিছনে
দাঁড়াতে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে, প্লিজ আমাকে বাঁচাও রোদ, আমাকে মেরে ফেলবে। তুমি ওরকম চুপ করে আছো কেন? গুলি করো রোদকে। আরাপ চৌধুরী বন্দুক তুলে রোদের দিকে তাক করে। হাসি বেগম হেসে ওঠেন। পরক্ষণে সামনে তাকাতে চোখ বড় বড় হয়ে যায়। আরাপ চৌধুরী হাসি বেগমের দিকে বন্দুক তাক করেছেন। রোদ বাদে সবাই অবাক। হাসি বেগম ভয়ে ভয়ে বলে ওঠে, আমার দিকে বন্দুক চালাতে বলিনি, রোদের দিকে বন্দুক তাক করো। হাসি বেগমের এমন কথা রোদ শব্দ করে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, কেমন লাগলো মেজমামি? উপ সরি মিস ডলি রানী। ডলি নামটা শুনতে অবাক হয়ে তাকায় হাসি বেগম। রোদ পুনরায় বলে ওঠে, কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আরও কত যে অবাক হবেন আপনাকে না জানি। অবাক হতে হতে কখন না আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়। হাসি বেগম আমতা আমতা করে বলে, কী সব বলছো? আমি হাসি হাসি কোনো ডলি পলি নেই। লুকে নাম নেই মিসেস ডলি, মানে মিসেস আহাদ চৌধুরীর বউ। রোদের পরপর এমন কথা হাসি বেগম চমকে যায়। এত বছর লুকিয়ে রাখা পুরনো খেলা কি তাহলে সব শেষ? নো, এটা হতে পারে না। রোদ হাসি বেগমকে অবাক হতে দেখে বলে ওঠে, মিসেস ডলি বেগম বেশি হাইপার হবেন না। বেশি হাইপার হলে দেখবেন টুইস্ট হবে করে হার্ট অ্যাটাক হলে আর ঠুস করে মরে গেলেন। হাসি বেগমের গায়ে ঘাম জমেছে। এদিকে কিছু গার্ড এসে সবার হাত পায়ের বাঁধন খুলে দিচ্ছে। রোদ হাসি বেগমের কাছে এসে চুলের মুঠি ধরে চেপে ধরে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় মারে। রাগে চোয়াল শক্ত করে বলে ওঠে, তোর জন্য এতগুলো বছর এতগুলো মানুষ কষ্ট পেয়েছে। তোর জন্য আমি আমার বাবা মাকে হারিয়েছি। তোর জন্য আমার মায়ের মতো মামুনিকে ভালোবাসায় হারিয়েছি। তোকে আমি ছাড়বো না। আজ নিজ হাতে খুন করবো তোকে। হাসি বেগম মাটিতে পড়ে আছেন। কোনো রকমে মুখ তুলে আরাপ চৌধুরীর দিকে তাকিয়ে বলেছেন, তুমি এইভাবে দাঁড়িয়েছো কেন? আমাকে মারছে, কিছু করো। রোদ শব্দ করে হেসে উঠে। হাসতে হাসতে বলে, এটা আপনার হাজবেন্ড আহাদ চৌধুরী না মিসেস ডলি, ইনি হচ্ছেন আরাপ চৌধুরী। তাই দুঃখিত, আপনাকে সে কোনোভাবেই সাহায্য করবে না। মানে মানে এটাই উনি হচ্ছেন আসল আরাপ চৌধুরী, যাকে আপনি এবং আপনার স্বামী মিলে 7 বছর ধরে বদ্ধ করে আটকে রেখেছেন। হাসি বেগম অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রোদ কাউকে ডাক দিতে একটা দরজা খুলে যায়। সেখান থেকে বের হয়ে আসেন আরাপ চৌধুরীর মতো হুবহু একজন লোক, হাত পা বাঁধা। রোদ হাসি বেগমের দিকে তাকিয়ে বাঁকা হাসে। হাসি বেগম 2 কদম পিছিয়ে যায়। ইস, এত শখ নিতে পারছেন না? এইভাবে এত বছর সাজানো প্ল্যানে এক বালতি পানি ঢেলে মিসেস হাসি বেগম নকল করা আর এক রূপ মিসেস ডলি। আপনাকে তো আর একটু চমকে দিতে হয়, চলুন একটু চমক দেয়। রোদ কাউকে ইশারা করলে দরজার কাউকে আসতে দেখে সেদিকে তাকায়। রুহি, আফরিন বেগম আর তার সাথে হাসি বেগম হেঁটে তারই দিকে আসছেন। রোমান এতক্ষণ সব কিছু দেখছিল। রুহিকে সামনে দেখে মনে হচ্ছে যেন কোনো স্বপ্ন দেখছে। মাথা ঘুরে পড়ে যেতে নিয়েও নিজেকে ঠিক রাখছে। এত বছর পর নিজের মাকে চোখের সামনে দেখে শুভ্র অবাক হয়ে তাকিয়েছে। সে বিশ্বাস করতে পারছে না আফরিন বেগম বেঁচে আছে। শুভ্র দৌড়ে গিয়ে আফরিন বেগমকে জড়িয়ে ধরে। এত বছর পর ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন আফরিন বেগম। রুহিকে দেখে সে কি কান্না। রোমান এখনো ঠায় এক জায়গায় দাঁড়িয়েছে। রুহির দিকে অবলাক দৃষ্টিতে তাকিয়েছে। হেনা বেগমের চোখে পানি। এদিকে হাসি বেগম ওরফে ডলি রোদকে বলে ওঠে, কী হলো বুঝতে পারছেন না? কিভাবে সব কিছু জেনে গেলাম আমি? রুহি কিভাবে বেঁচেছে? অতীত। সেদিন রাতে শেষ সময়ে রোদ গিয়ে হাজির হয় রুহির পাশের রুমে। রুহিকে রাশেদের হাত থেকে রোদ উদ্ধার করে। সেদিন পোড়া লাশটা আর কারো না, রাশেদের ছিল। রোদ নিজে হাতে রাশেদকে খুন করছে, আগুনে পুড়িয়ে ফেলছে, আর পুলিশকে টাকা দিয়ে রুহির মিথ্যা রিপোর্ট বানিয়েছে। পরিস্থিতি এমন ছিল যে রোদ কাউকে বলতে গিয়েও বলতে পারেনি। তারপর পর কয়েকটা দিন হাসি বেগমকে ফলো করতে, তবে সেদিন রাতে হুডি পরা লোকটার মুখ রোদ আর রুহি কেউ দেখতে পায়নি। রোদের সন্দেহ হয় রাশেদের লাশ যখন মাটিতে দিতে যায় আরাপ চৌধুরী তখন কবরের মাটি দিয়ে আসে। এই 7 বছর আরাপ চৌধুরীকে কখনো খালি পায়ে দেখেনি রোদ। পায়ের দিকে তাকাতে দেখে আরাপ চৌধুরী পায়ে 6টা আঙ্গুল। সেইখান থেকে সন্দেহ বাঁধে ডানা। পরে রোদ বেগম রুমে যায়। সেইখানে আরাপ চৌধুরীর পুরনো ছবির সাথে কারো ছবির মিল দেখে চমকে যায়। আরাপ চৌধুরী আর আহাদ চৌধুরী 2 যমজ ভাই, হুবহু একই রকম দেখতে। তাদের দুইজনে আলাদা করে চেনা খুব কঠিন। তবে আহাদ চৌধুরীর মধ্যে একটু ভিন্নতা ছিল, যেটা হলো তার বাঁ পায়ের 5টার জায়গায় 6টা আঙ্গুল। রোজ সেদিনের পর থেকে আরাপ চৌধুরীর উপর নজর রাখতে শুরু করে।
পরে একদিন দেখতে পায় হাসি বেগম আর আরাপ চৌধুরী লুকিয়ে লুকিয়ে মাঝরাতে দেখা করে। রোদের সত্যি সন্দেহ হয়। সে ভালোভাবে বুঝতে পারে এটা আরাপ চৌধুরী না, আহাদ চৌধুরী। পরে একদিন হাসি বেগম মানে ডলিকে সবাই লুকিয়ে চুরিয়ে উপরে 3তলা রুমে খাবার নিয়ে যেতে দেয়। আরাপ চৌধুরী নিজেই একদিন সবাই বলেছিল 3তলা কানাডার রুমে যেন কেউ না যায়, এমনকি বাড়ির কোনো লোকও না। সেই জন্য ওইদিকে কেউ তেমন যায় না। প্রথম দিন কিছু বুঝতে না বলে পরে রোদ হাসি বেগমের থেকে নকল চাবি বানিয়ে সেই রুমে প্রবেশ করে। ওইখানে খুব বাজে অবস্থা। আফরিন বেগম আরব চৌধুরী আর অয়নের মাকে দেখতে পান। রোদ প্রথমে অনেকটা ভয় পেয়ে যায়। কোনো রকম একটু খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছে সবাইকে। তবে রোদ প্রথম কিছু না বুঝতে পারলো, পরে সবটা জেনে অঝরে কেঁদে ফেলে। রোদের বাবা ছিল একজন কর্মরত পুলিশ অফিসার, যাকে আহাদ চৌধুরী আর ডলি মিলে গাড়ি অ্যাক্সিডেন্টের নাম করে খুন করে। সেই গাড়িতে রোদের মা ছিল। রোদের বাবা মা মরে যাওয়ার পর আফরিন বেগমকে রোদকে নিয়ে আসেন। আহাদ চৌধুরীর পরিবারের কারোই ভালো সম্পর্ক ছিল না। 18 বছর বয়সে নারীর নেশায় ডুবে থাকতেন। আরাপ চৌধুরী প্রচণ্ড পরিমাণ ভালোবাসতেন ভাইকে। অনেকবার বুঝিয়েছিলেন, কিন্তু আহাদ সেই বাজে পথ থেকে ফিরিয়ে আসতে পারেনি। একসময় অপরাধ করতে করতে অনেক বড় অপরাধী হয়ে নারী পাচার, শিশু পাচার, খুন করা কিছুতেই যেন নিত্যদিনের কাজ হয়ে ওঠে আহাতের। আরাপ চৌধুরীর বাবা পুলিশে ধরিয়ে দেয় আর বাড়ি থেকে বেরিয়ে যান। এইদিকে আফরিন বেগমের সাথে মদ খেয়ে এসব অসভ্যতামি করতে থাকেন। আরাপ চৌধুরী আর সহ্য করতে পারে না, পুলিশ ধরে দেন। সেই দিনের পর পরিবারের উপর রাগ ক্ষোভ। আহাদ চৌধুরী আরও ভয়ঙ্কর খুনি হয়ে ওঠেন। জেল থেকে ছাড়া পেয়ে আরও বাজে কাজে লিপ্ত হন। এক সময় পাপের রাজ্য গড়ে তোলেন, আর সেইখানে বাধা হয় রোদের বাবা। 500 কোটি টাকার ব্যাংক লুট করে আহাদ চৌধুরী সেই টাকা উদ্ধার করে রোদের বাবা। আর সেই টাকা সে লুকিয়ে রাখে। কথা ছিল সরকারের কাছে সব টাকা জমা দেবে, কিন্তু তার আগে খুন হয়ে যায় রোদের বাবা। শেষ সময় আফরিন বেগম আর আরব চৌধুরী রোদের দায়িত্ব নিয়ে যান, আর সেই টাকা কোথায় সেটা বলে যান। প্রথমে আহাদ চৌধুরী কিছু জানতে না পারলে পরে সবটা জানতে পারে। তারপর প্ল্যান সাজিয়ে আফরিন বেগমের মিথ্যা মৃত্যু আর আরব চৌধুরীর জায়গায় নিজেকে দাঁড় করানো। ইচ্ছে ছিল ভাইয়ের ক্ষমতা কেড়ে নেবে, আর সেটা করেন। তার ভিতরে বিয়ে করেন ডলিকে, যার সাথে কলেজ লাইফ থেকে পরিচয়। সে তার সব পাপ কাজের সঙ্গী। সেদিন রাতে অয়নের মা সব কিছু জেনে যায়, যার জন্য তাকে আফরিন বেগম আর আরব চৌধুরীর সাথে আটকে রেখেন। আর ডলি হাসি বেগমের মুখ হুবহু সার্জারি করে। হাসি বেগম সেজে থাকেন ওই বাড়িতে, শুভ্রকে ভুল বোঝায়। রোদকে সেদিন রাতে মারতে চেয়েছিল। মরে মরে শুনে সেই বাড়ির সব বিষয় সম্পত্তি রোদের নামে। এই রোদ সেদিন মারতে গিয়েও মারতে পারেনি। রোদ আফরিন বেগমের মৃত্যুর দায়ে ফাঁসিয়ে দেয়। এইদিকে ছোট্ট রোদ, সে সবার কিছুই জানে না। চোখের সামনে একটার পর একটা অন্যায় হয়। দুর্বল রোদ হয়ে উঠছিল কঠোর। রোদ সবাইকে সেখান থেকে উদ্ধার করে। হাসি বেগম মানে ডলি কিছু বুঝে ওঠার আগে আরাব চৌধুরী আহাদ চৌধুরীর মতো দেখবো ঠিক করে সেই জায়গায় পাঠান। আর দেখতে একরকম হওয়ার কারণে ডলি বেগম বুঝতে পারে না। এদিকে রুহি রোদ মিলে আহাদ চৌধুরীকে কিডন্যাপ করে আটকে রেখেছে। বর্তমান হেনা বেগম মুখে কাপড় চেপে কেঁদে উঠে কাঁদতে কাঁদতে বলে, এই কুলাঙ্গার আমার পেটে জন্ম না নিলে আজ এই দিন দেখতে হতো না। ওর জন্য আমার মেয়ের জীবন নষ্ট হলো। এত হাসি খুশি পরিবার এক মুহূর্তে ভেঙে গেল। আমার নাতি নাতনিরা এতিম হলো। সব আমার দোষ। আমি কখনো ভালো মা হতে পারিনি। আরব চৌধুরী হেনা বেগমকে জড়িয়ে ধরে বললেন, মা শান্ত হন। এখানে আপনার কোনো দোষ নেই। মানুষ টাকার লোভে মানুষ থেকে জানোয়ার হয়। আর মা কখনো সন্তান খারাপ শিক্ষা নিতেই পারে না। মা তো মাই হয়। হেনা বেগম শান্ত হয়। শুভ্র গার্ডদের উদ্দেশ্যে বলে, সবগুলোকে আমি নিজ হাতে শাস্তি দেব। সবগুলোকে নিয়ে আমার পুরনো গোডাউনে আয়। আহাদ চৌধুরীর সাথে ডলি বেগমকে ধরে নিয়ে আসেন। সময়টা এখন শেষ। সবার চোখে মুখে খুশির ঝিলিক। আফরিন বেগম রোদকে এসে জড়িয়ে ধরে বলে, তোর জন্য আজ আমার এখানে। তুই আমার মেয়ে না, আজ থেকে তুই আমার মা। রোদের চোখে পানি। আফরিন বেগম আদরে হাত বুলে রোদের মাথায়। রোদকে ছেড়ে শুভ্রের দিকে তাকায়। এদিকে রোমান এখনো দাঁড়িয়েছে। রুহি দৌড়ে রোমানের সামনে এসে দাঁড়ায়। রোমান কাঁপা কাঁপা হাত বাড়ায় রুহির দিকে। কাঁপা কণ্ঠে বলে, বোকা নারী, আমার বোকা নারী, আমার রুহি বেঁচে আছে? রুহির চোখে পানি। মাথা দুলিয়ে বলে, বেঁচে আছে আপনার রুহি। গায়েক সাহেব কী করে আপনাকে ছেড়ে যাই বলুন তো? এখনও তো আপনার সাথে সংসার করা বাকি।
আমাদের তো সংসার করতে হবে। রোমান রুহি আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে আর কোথাও যাবি না তো? প্লিজ কোথাও যাস না। তোকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। কোথাও যাব না, কোথাও যাব না, আপনার কাছে থাকবো, আমার গায়ক সাহেবের কাছে। সবার চোখে পানি। রোমান রুহির কান্না দেখে সবাই কাঁদছে। রোমান রুহির জন্য ঠিক কতটা পাগলামি করছে, কেউ কেউ তো বলছে রোমান হয়তো পাগল হয়ে গেছে। হঠাৎ কিছু শব্দে তাকাতে দেখে রিয়ার হাতে লোহার ভারী রড কিছু একটা দিয়ে রোদের মাথায় আঘাত করছে। রোদের মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। রোদ মাথা ধরে কোনো রকম দাঁড়িয়েছে। রিয়া আর ভারী নিতে নিলেই শুভ্র চিৎকার করছে, নো নো রিয়া স্টপ, ওখানে থেমে যাও। রিয়া আবার ভারী দিতে নেয়। রোদ কোনো রকম ধাক্কা দিয়ে রিয়াকে দূরে সরিয়ে দেয়। রিয়া মাটিতে পড়ে যায়। রাগে ক্ষোভে উঠে আসতে নেবে এমন সময় হাতের কাছে গান পেয়ে তুলে নেয়। গান তাক করে রোদের দিকে, তারপর বলে ওঠে, আমি বেঁচে থাকতে শুভ্রকে তোমার সাথে কখনোই হতে দিব না। শুভ্র আমার না হলে কারো না। বাই বাই রোদ। ঠাস 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 4টা গুলি রোদের বুক বরাবর। শুভ্র, এই না রিয়া। এক মুহূর্তে সব কিছু স্তব্ধ হয়ে এলো। কি থেকে কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। লুটিয়ে পড়ে ফ্লোরে, রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। শুভ্র রোদের দিকে এগিয়ে ঠাস করে বসে পড়ে। একজন বডিগার্ড এসে রিয়াকে ধরে ফেলছে। সবাই যেন হতভম্ব হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল? রোদের মাথায় গল গল করে রক্ত বেরোচ্ছে। আফরিন বেগম, হেনা বেগম, আরব চৌধুরী রোদের দিকে দৌড়েছেন। শুভ্র রোদের মাথা নিজের কোলেতে নেয়। শুভ্রের হাত পা থরথর করে কাঁপছে। কিছু বলতে চাচ্ছে খুব করে, কিন্তু বলতে পারছে না। শুভ্র মা বলে চিৎকার করে বলটা, আম্মু রোদ কেন কেমন যেন করছে, আম্মু রোদ এমন কেন করছে? এই রোদ, রোদ কথা বল। রোদ আদো হতো চোখে তাকায় শুভ্রের দিকে। ঝাপসা চোখে শুভ্রের মুখটা দেখে মলিন হাসে। শুভ্র রোদকে কোলে তুলে নিতে নিতে বলে, আম্মু গাড়ি কোথায়? গাড়ি বের করতে হবে, রোদকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রোদের রক্ত বেড়েছে, রোদের কিছু হয়ে গেলে আমি মরে যাব, একেবারে মরে যাব। রোদ শুভ্রের হাত টেনে ধরে। শুভ্র থেমে যায়, রোদের দিকে তাকিয়ে বলে, তুই চোখ খোলার আগে একদম চোখ বন্ধ করবি না, আমি তোকে ডক্টরের কাছে নিয়ে যাবো, কিচ্ছু হবে না তোর। রোদ শুভ্রের এক হাত নিজের মুখের সাথে চেপে ধরে ফুপিয়ে ওঠে। শরীর তার অসহ্য যন্ত্রণা, কাঁপা কাঁপা কণ্ঠ বলে, আমাকে যেতে দিন শুভ্র ভাই, আমার সময় হয়ে গেছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে। একদম চুপ, আর একটাও কথা বলি না, কোথাও যাবি না, আমার কাছে থাকবি, আমার সাথে থাকবি। রোদ মলিন হাসে, শক্ত করে শুভ্রের হাত চেপে ধরে বলে ওঠে, সব যুদ্ধে জিতে গেল, আপনাকে পাওয়ার যুদ্ধে আমি হেরে গেলাম। শুভ্র বাচ্চাদের মতো কাছে বারবার বলছে রোদকে নিয়ে ডক্টরের কাছে, কিন্তু কেউ তার কথা শুনছে না। বাইরে অনেক বাতাস বইছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি হবে। শুভ্র রোদের হাত শক্ত করে চেপে ধরে বলে, এই বউ প্লিজ এইসব বলিস না, আমি সহ্য করতে পারবো না। তোকে হারিয়ে বেঁচে থাকার শক্তি আমার মধ্যে নেই। কিছু হবে না তোর, আমি থাকতে কিচ্ছু হতে দেব না। তোকে বাঁচতে হবে পাখি, এই শুভ্র চৌধুরীর জন্য হলেও বাঁচতে হবে। মানুষ তো আশা নিয়ে আসে, আমার জীবনে কোনো আশা নেই, আর না আছে কারো ভালোবাসা। আমি বেঁচে থাকি কি করে? রোদের এমন কথায় শুভ্রের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এমন উপক্রম। রোদ পুনরায় আবার বলে ওঠে, আমি আমি মুক্তি দিয়ে গেলাম, আপনি তো বলেছিলেন আমি মরে গেলে আপনার মুক্তি। আল্লাহ আপনার মুক্তির পথ দিয়েছেন, আজ থেকে আপনি মুক্ত। ওইসব কথা বলো না পাখি, আমি মরে যাব, মরে যাব আমি, তুমি বিহীন আমি শূন্য। শুভ্র রোদকে আরও অঝরে কাঁদছে। তীব্র থেকে তীব্র কিছু হারিয়ে ফেলার ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। আপনাকে না পাওয়ার শূন্যতা নিয়ে আমি চলে গেলাম, এই জীবনে আপনাকে পেলাম না, তবে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে আপনাকে চাইব। একটা একটা অভিযোগ রাখবো আল্লাহর কাছে, কেন ভালোবাসলেন আমায়? শুভ্র পাগলের মতো করছে, হাতে পায়ে ক্ষত কারণে রোদকে নিয়ে উঠতে পারছে না। রোদ শুভ্রের মুখে আলতা হাত বুলে ঘন ঘন শ্বাস ফেলে বলে ওঠে, আমার প্রাপ্তির খাতা শূন্য ছিল, এখনও সেই শূন্য নিয়েই চলে গেলাম। শুভ্র ভাই দেখেছেন, আমি আজ লাল শাড়ি পরে বউ সেজেছি। স্বপ্ন ছিল আপনার জন্য বউ সাজবো, কিন্তু স্বপ্নই রয়ে গেল। আমার আর সংসার করা হলো না আপনার সাথে। শুভ্র রোদের দিকে তাকায়। রোদ বলে ওঠে, প্লিজ কাঁদবেন না, মানুষ মরে যায়, কিন্তু মানুষের ভালোবাসা কখনো মরে না। আমাকে আপনার ভালোবাসতে হবে না, একটু মনে রেখেন, এইটাই হবে আপনার থেকে আমার অনেক বড় পাওয়া। রোদ ভারী নিঃশ্বাস ফেলে কাঁপা গলায় বলে, আমি মারা গেলে আমার কবরটা আপনার রুমের সামনে দিবেন শুভ্র ভাই, আমি যেন বাতাস হয়ে আপনার রুমে ঢুকে আপনাকে স্পর্শ করি। শুভ্র কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলে, আমাকে
সাথে রাগ করছিস যার জন্য এসব বলছিস না? অনেকগুলো সরি, তারপর আর এইসব বলিস না। রোদ ঘন ঘন শ্বাস ফেলছে। শুভ্র এইবার আর বসে থাকতে পারে না, রোদকে পাজাকোলা করে নিয়ে দাঁড়ায়। রোদকে নিয়ে সামনের দিকে এগোচ্ছে। শুভ্রকে কেউ ধরতে পারছে না। শুভ্র রোদকে নিয়ে বাইরে চলে আসে। বাইরে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে দূর দেখা যাচ্ছে অন্ধকার আর জঙ্গলে ঘেরা। শুভ্র রোদকে নিয়ে হাঁটছে আর বিড়বিড় করে বলছে, আমি তোকে কোথাও যেতে দেবো না, আমাকে একা রেখে তুই এভাবে পালাতে পারে না। শুভ্র রোদকে নিয়ে হাসছে। পায়ে জখমের কারণে ঠিকমতো হাঁটতে পারছে না। একসময় হোঁচট খেয়ে বৃষ্টি ভিতরে পড়ে যায়। বিদ্যুৎ চমকাচ্ছে। রোদের কপাল থেকে বৃষ্টির পানি রক্ত ধুয়ে মাটির সাথে মিশে যাচ্ছে। শুভ্র ওঠার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। রোদের নিঃশ্বাস আরো ভারী হতে থাকে। শুভ্র বিচলিত হয়ে বলে, রোদ, এই রোদ, একদম চোখ বন্ধ করবি, চোখ খোলা রাখ। কিচ্ছু হবে না পাখি, তোর চোখ খোলা রাখ। রোদ শুভ্রের হাত ধরে শব্দ করে কেঁদে ওঠে, কাঁদো কাঁদো বলে ওঠে, আমাকে কেন ভালোবাসলি না শুভ্র ভাই? একটু ভালোবাসলে কি এমন ক্ষতি হতো? রোদের কথা শুভ্রের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। রোদ আবার বলে ওঠে, একটু জড়িয়ে ধরবেন? শুভ্র কোনো কিছু না বলে রোদকে জড়িয়ে ধরে। রোদের শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এদিকে আরাব চৌধুরী, হেনা বেগম শুভ্রের পিছন পিছন এসে হাজির হয়। শুভ্র রোদকে কোনো সারা শব্দ না পেয়ে রোদকে ছেড়ে সামনে দাঁড়ায়। রোদের চোখ বন্ধ। শুভ্র রোদের গালে হাত দিয়ে বলে, এই পাখি, পাখি দেখ, এমন করিস না। রোদ, এই রোদ, কথা বলে, এত বড় শাস্তি আমায় দিস না জান। আম্মু, আমার রোদ কথা বলছে না কেন? আম্মু, রোদকে উঠতে বলো। রোদ, এই রোদ। শুভ্র অস্থির হয়ে পড়ে। শুভ্র রোদের দুই বাহু ঝাঁকিয়ে বলে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি বউ। এই বউ, কথা বল, শুনছিস তুই? ভালোবাসি আমি তোকে, অনেক ভালোবাসি জান। এমন করিস না, কথা বল পাখি। আমি তোকে হারিয়ে বাঁচতে পারবো না পাখি। ভালোবাসি আমি তোকে, অনেক ভালোবাসি জান। এমন করিস না, কথা বল পাখি। আমি তোকে হারিয়ে বাঁচতে পারবো না পাখি। আম্মু, রোদকে বলো না। রোদ আমাকে বলেছিল আমি ওকে ভালোবাসি না, কিন্তু আমি তো আমার ছোট্ট ফুলকে খুব ভালোবাসি আম্মু। আম্মু, আমার ছোট্ট ফুলটা বড্ড বোকা, নিজের অস্তিত্বকে ভালো না বেসে থাকা যায় বলো? শুভ্রের পাগলামি বাড়তে থাকে। এক সময় রোদকে জড়িয়ে ধরে মাটিতে লুটিয়ে পড়ে শুভ্র। সমাপ্ত। বাঁধনহারা প্রেম, শেষ অংশের শেষ পর্ব। পুরো গল্পটা প্লেলিস্টে।